হিমেলের চাকরি হয়েছে, আর এই ছোট্ট কারণটাই এখন ওর পরিবারের কাছে ওর বিয়ের উপযুক্ত কারণ হিসেবে গণ্য হলো। সাবিহার সাথে হিমেলের বিয়েটা দেওয়ার ইচ্ছে অনেক কাল থেকেই মনে মনে পুষে রেখেছিল ওর পরিবার। তার উপর এই কয়েক মাস হিমেলকে অনেকবারই এই প্রস্তাব দেওয়া হয়েছে। কারণটা হলো মিথির প্রতি হিমেলের দুর্বলতা, যা এই কয়েক মাসে আরও স্পষ্টই লক্ষ্য করেছে ওর পরিবার, বিশেষ করে ওর ভাবি। আর যাই হোক, পরিবার হিসেবে কি করে তারা এই দুর্বলতা মেনে নেবে? মিথি বিবাহিত, তার উপর একটা বাচ্চা মেয়ে আছে। কোনো বাঙালি পরিবার মানবে এই দুর্বলতা, এই অনুভূতি? কস্মিন কালেও নয়। বাঙালিরা সব সময় চায় তাদের ছেলের জন্য একদম পারফেক্ট একটা মেয়ে, যে সব দিক দিয়ে পারফেক্ট হবে, কোথাও খুঁত থাকবে না। সেখানে মিথি তো ওদের চোখে অযোগ্যই গণ্য হবে। হিমেলের ভাবি রোজকার মতো আজও খাওয়ার ফাঁকে হিমেলকে জিজ্ঞেস করলো, হিমেল, চাকরি হয়েছে, প্রতিষ্ঠিত তুমি এখন, বিয়ে করতে কি অসুবিধা বলো? এখন এমন তো নয় যে তুমি কখনো বিয়ে করবে না, করবে যখন আগে করলেই কি ক্ষতি? হিমেল খাচ্ছিল, খেতে খেতে ভাবির কথা শুনে মাথা তুলে চাইল। মুহূর্তেই ভুরুজোড়া তার কুঁচকালো। মাস কয়েকে তাকে তার ভাবি বহুবার এ নিয়ে বিনিয়ে বোঝাতে চেয়েছে মিথির সাথে না মিশতে, মিথির সাথে এত কথা টথাও না বা কিসের, মিথির প্রতি দুর্বলতা কমাতে। কারণ মিথি অন্য কারোর স্ত্রী, অন্য কারোর সন্তানের মা। অথচ হিমেল কোনো বাড়াবাড়ি করেনি, অনুভূতি প্রকাশ করেনি, পাগলামও করেনি। তবুও ভাবির এত ভয়। কোথাও বোধহয় উনি নিজেও হিমেলের অনুভূতির ভিত খুব মজবুত দেখে ভয় পাচ্ছেন। হিমেল হাসল, মৃদু হেসে পরের গ্রাসটা মুখে নিয়ে বলল, বিয়ের বহু সময় আছে এখনো ভাবি, সময় হয়ে গেলে অবশ্যই করে নেব বিয়ে, এত তাড়াহুড়ো কিসের? হিমেলের ভাবি তাকালেন, চেয়ার টেনে বসে শুধালেন, সাবিহার বয়স হচ্ছে, তোমার কি মনে হয় না ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? হিমেল ভ্রু কুঁচকাল। সাবিহাকে ইচ্ছে করেই ওর সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে তা সে নিজেও বুঝল না। অথচ ও কখনো সাবিহাকে অন্য নজরে দেখেনি। বলল, সাবিহা, ওকে তো আমি অপেক্ষা করতে বলিনি ভাবি। কেন অপেক্ষা করে বসে আছে ও? আমি কি বলেছি কখনো ওকে? না বললে, তুমি না বললেও আমি বলেছি, কারণ ও আমার বোন হয় হিমেল, তোমায় পছন্দ করে, বুঝি আমি ওকে। হিমেলের ভাবি আবারও বলে উঠল, তোমার যদি বিয়ে নিয়ে এতই অনাগ্রহ থাকে, তাহলে অন্তত আগটা করে রাখো, দুইজনে সময় নাও, তারপর না হয় সংসার হোক। হিমেল এবার হেসে ফেলল। স্পষ্ট বোধ হলো তার ভাবি অনিশ্চিত কোনো আশঙ্কায় ভয় পাচ্ছে, এবং সেটা যে মিথিকে নিয়ে তা বুঝতে কষ্ট হলো না হিমেলের। হিমেল মুখে অল্প হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, আপনি কি ভয়ে আছেন ভাবি? মুহূর্তেই প্রশ্ন এলো, কি নিয়ে? হিমেল এবারও হেসে উত্তর করল, তা আপনি ভালো জানবেন, কিন্তু আমি সত্যি সত্যিই সাবিয়াকে কখনো অন্য নজরে দেখিনি, কখনোই না। তো কাকে দেখেছ? মিথিকে? উত্তরটা আপনি জানেন। এই পর্যায়ে বোধহয় তার ভাবি একটু হলেও অসন্তুষ্ট হলো। মুখ চোখে ফুটে উঠল স্পষ্ট বিরক্তির ছাপ। সে জানে মিথি ভালো মেয়ে, হিমেল ভালো ছেলে, এবং কোথাও একটা এই দুইজনের প্রতি তার একটা ভালো লাগাও আছে। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে হিমেল মিথিকে এখনো পছন্দ করে উত্তরটা সহ্য হলো না। বলল, জানি বলেই জিজ্ঞেস করছি, ওকে অন্য নজরে দেখছো ভালো, কিন্তু ওকে বিয়ে করবে তুমি? বিয়েটা তো সম্ভব নয়। আর এমন তো নয় তুমি আজীবন ওর জন্য বিয়ে না করে থেকে যাবে।
ওসব শুধু আবেগী হিমেল, বাস্তবতা ভিন্ন। হিমেলের কণ্ঠ এবার যথেষ্ট গম্ভীর শোনালো। দীর্ঘ এবং গম্ভীর স্বরে সে জানালো, মিথি কখনো আমার আবেগ ছিল না ভাবি, কখনো সোকল্ড আবেগে পরিণত হবেও না। আর এই যে বললেন বিয়েতে সম্ভব নয়, অথচ সম্ভব হলে আমি মিথিকে অনেক আগেই বিয়ে করে নিতাম, ওকে আগলে নেওয়ার দায়িত্ব নিয়ে নিতাম এক মুহূর্তেই। আমি শুধু আবেগ ভেসে ওর প্রতি অনুভূতি রাখিনি, বরং আমি অনুভূতি বলতেই জেনেছি আস্ত এক মিথিকে। বিপরীতে মুহূর্তে উত্তর এলো, ও এক বাচ্চার মা, তবুও মিথিকে বিয়ে করার আগ্রহ কী করে পাও হিমেল? যদি স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েও থাকে, তবুও তো দিন শেষে মিথি ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে ঠিক কী কারণে? তোমার কি কম আছে? হিমেলের মুখ স্থির, দৃষ্টিও স্থির। উত্তর করল, কারণ ওই একজনই আছে যাকে আমি আমার সমস্ত অনুভূতি দিয়ে বসে আছি। ওই একজনই আছে যাকে ছাড়া আমি অন্য কাউকে জীবনে বসানোর কথা কখনো ভাবিনি, যাকে আমি কখনো ভুলতেই চাইনি। কি বোঝাতে চাচ্ছ? হিমেল হাত ধুয়ে উঠে দাঁড়ালো, যাওয়ার আগে শুধু বলল, মিথি ব্যতীত অন্য কাউকে জীবনে জড়ানো সম্ভব নয়, এটাই স্পষ্ট করে বোঝাতে চাইছি। জেনে শুনে নিজের বোনকে দুঃখের দিকে ঠেলে দিবেন না, কারণ আমি ইতোমধ্যে জানি একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা ঠিক কতটুকু গাঢ়। আদ্র মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, হুট করেই মনে হলো মায়ের সাথে তার গল্প করা উচিত, কথা বলা উচিত। তার মা কেমন অনুভূতিহীন হয়ে যাচ্ছে বোধহয়। আদ্র খেয়াল করছে, আদ্র পকেটে হাত গুজেই মায়ের রুমে এলো, অথচ মায়েরকে রুমের কোথাও না দেখে দুপা বাড়াতে নিতেই পায়ে বাঁধল একটা দুমড়ে মুচড়ে রাখা গোল হওয়া কাগজ। আদ্র ভ্রু কুঁচকাল, নিচের দিকে চেয়ে বুঝল এটা কাগজ। অনেক অবহেলায় রাগ জেদ মিশিয়ে কেউ দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে, এবং ফেলে দেওয়া মানুষটা যে তার আম্মুই তা বুঝতে কষ্ট হলো না আদ্রর। আদ্র কাগজটা হাতে নিল, দুই হাতে মেলে ধরে দৃষ্টি ফেলল। মুহূর্তেই চোখে ভাসল মায়ের সুন্দর হাতের লেখায় লেখা, প্রিয় আমজাদ, এই নিয়ে চতুর্থবার তুমি আমার গায়ে হাত ওঠালে। চতুর্থবার। তুমি বোধহয় খেয়াল করনি, আমার গালে তোমার 5 আঙ্গুলের ছাপ বসেছে আমজাদ। স্পষ্ট দাগ ফুটেছে, ঠোঁটের এক কোণে কেটে গিয়েছে বিশ্রীভাবে। অথচ এই তুমিই আমাকে একটা সময়ে আমার শরীরে ফুলের টগাটা অব্দি পড়তে দিতে না। কতটা আদর যত্ন ভালোবাসায় আগলে রাখতে। সামান্য মশা কামড় দিলে অবধি তোমার কত হাহাকার। আজ কোথায় সেসব ভালোবাসা আমজাদ? বয়সের সাথে সাথে মরে গেছে কি? নাকি সৌন্দর্য হারাচ্ছে বলেই ভালোবাসারা বিলীন হয়ে গেল আমজাদ? আসলে বয়স হলো তো, এককালের সৌন্দর্যে ভরা রূপ আর নেই। তোমাকেও বোধহয় এই কারণেই আর আকৃষ্ট করে ধরে রাখতে পারলাম না। তুমি ভ্রমরের ন্যায় অন্য ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হলে, ছুটে গেলে। হয়তো তাকেও আমার মতো করেই আদর সোহাগে ভালোবেসেছ, আগলে নিয়েছ, যত্নে রেখেছ। আর আমি ওই যে দিনের শেষে মলিন হওয়া ফুলের ন্যায় ঝরে পড়েছি ক্রমাগত। তুমি খুব নিষ্ঠুরভাবে পিষে দিয়ে গেলে আমায় আমজাদ, খুব নিষ্ঠুরভাবে। আমি মেনে নিতে পারছি না নিজের এই করুণ পরিণতি। কি করে মেনে নেয় বলো, যে মেয়েটাকে তার আব্বা মাথায় করে রাখতো, তার ভাই আদর যত্নে বড় করে তুললো, তার স্বামী যত্নে যত্নে মাথায় করে রাখলো, সংসারের রানী হিসেবে সেই মেয়েটা আজ জীবনের এই পর্যায়ে এসে স্বামীর হাতে মার খাচ্ছে, অবহেলিত হচ্ছে সামান্য এক হাঁটুর বয়সী মেয়ের কারণে। কি করুণ পরিণতি দেখেছ আমজাদ? হাস্যকর, খুবই হাস্যকর। তবুও দেখো, এই সংসারের মায়া ভুলতে পারছি না।
এককালের সংসার আমার, কি করে ভুলি বলো? কি করে ভুলি তোমার হাত ধরে এই বাড়ি আসা? কি করে ভুলি তোমার সাথে অল্প অল্প করে গড়ে তোলা এই সংসারটা? কি করে ভুলি দুইজনের একসাথে মিলে সেই ছোট্ট আদ্রকে বড় করে তোলা? আচ্ছা আমজাদ, তুমি কি ভুলে বসেছ সবটুকুই? কি করে পারলে? আমি কেন পারছি না আমজাদ? আমি কেন বিধাতা সেই শক্তি দিল না? আদ্রর গলা শুকিয়ে আসলো। তার আম্মু কি লিখলো এসব? কি লিখলো? কি বুঝালো? আদ্র আবারও পড়ল ওইটুকু লেখা, এবং আবারও টের পেল ওর গলা শুকিয়ে এসেছে, কণ্ঠ রোধ হয়ে আসছে। নিজের মায়ের এহেন আহাজারি নিজেই যেন সহ্য করতে পারল না। নিজেই মনে মনে বলল, কি লিখেছ আম্মু? কেন লিখেছ এসব? শুধু তোমার অভিমানে সব? সত্যি নয় তো? তুমি এসব আব্বুর উপর অভিমান করে লিখেছ, তাই না? এটুকু মনে মনে বলেই ওর ঠোঁট নাড়ল। বহু কষ্টে কণ্ঠ দিয়ে শব্দ বের করে ডেকে উঠল সে, আম্মু। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।